নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা সেই রাতের কথা আজও কেউ ভুলতে পারে না। পাহাড়ের বুক চিরে একটি ছোট্ট গ্রাম, নাম মেঘডুবি। সারা বছর মেঘ আর কুয়াশায় মোড়া এই গ্রামে সূর্যের আলো কখনো ঠিকমতো পৌঁছায় না। গ্রামের এক কোনায় পুরনো ধাঁচের একটি বড় বাড়ি, বৃন্দাবন ভবন। বিশাল উঠোনের মাঝখানে অর্ধেক ভেঙে পড়া বটগাছ, গাছের নিচে বয়ে যাওয়া ঝর্ণার ক্ষীণ শব্দে যেন সারা বাড়িটা থমকে আছে। সে বাড়ির উত্তর পাশের ঘরে থাকে নিহারিকা, বাবার একমাত্র মেয়ে, বয়স প্রায় 18। চোখে যেন রহস্যের ছায়া, আর মন জুড়ে অদ্ভুত নিঃসঙ্গতা। নিহারিকার বাবা নিরুপম ঘোষাল, মেঘডুবির সবচেয়ে বিত্তবান ব্যক্তি, কিন্তু তার জীবন যেন রহস্যে ঘেরা। নিরুপম ঘোষালকে খুব কম লোকই বাইরে দেখেছে। অনেকেই বলে, এই বাড়ির অভিশাপের কারণেই তিনি দিনের আলো এড়িয়ে চলেন। কেউ কেউ ফিসফিস করে বলে, নিরুপম ঘোষাল ঠিক মানুষ নন। একদিন সন্ধ্যায় বাড়ির পেছনের জঙ্গলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। ঝিঝি পোকার ডাক থেমে গিয়ে শোনা যায় যেন কারো চাপা গলার কান্না। নিহারিকা হঠাৎই সেই কান্না শুনে ঘরের জানালার পাশে দাঁড়িয়ে যায়। তার কাপা কাপা হাত পর্দার ফাঁক সরিয়ে বাইরে তাকায়। অন্ধকারে কিছুই পরিষ্কার দেখা যায় না, কিন্তু মনে হলো ঘন ছায়ার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সে দ্রুত পেছনে ঘুরে দরজা বন্ধ করে দেয়। তার বুকের ধুকপুকানি যেন পুরো ঘরজুড়ে প্রতিধ্বনি তুলছে। মনে মনে ভাবছে, এই আওয়াজ কি তার কল্পনা, নাকি আসলেই কেউ ছিল? কিন্তু জঙ্গলের ভেতর থেকে কান্নার সেই শব্দ তখনও থামেনি। পরের দিন সকালে গ্রামে এক নতুন খবর ছড়িয়ে পড়ে, বৃন্দাবন ভবনের পাশের ঝোপে একটা পায়ের ছাপ পাওয়া গেছে। ছাপটা এত বড় যে কেউ কেউ বলছে সেটা কোনো মানুষের পা নয়। আর তখন থেকেই মেঘডুবির মানুষজন রাতে বাড়ির বাইরে পা ফেলতে ভয় পায়। নিহারিকার মনে গভীর এক কৌতূহল জন্ম নেয়। বাড়ির ভেতর তার বাবার রহস্যময় জীবন আর বাড়ির বাইরে সেই কান্নার আওয়াজ, এই দুটো কি কোনোভাবে যুক্ত, নাকি অন্য কিছু ঘটতে চলেছে? নিহারিকার চোখে ঘুম আসছিল না সেদিন রাতে। বাইরে ঝিঝি পোকার ডাক থেমে গেছে। হঠাৎই যেন পুরো মেঘডুবি নিস্তব্ধ হয়ে পড়েছে। জানালার বাইরে দূরে পাহাড়ের গায়ে ছায়া মেঘ নড়াচড়া করছে। একটা অদ্ভুত অস্বস্তি তাকে চেপে ধরেছে। মোমের আলোয় তার ঘরের দেয়ালগুলোও যেন আরও অন্ধকার মনে হচ্ছে। সে খাট থেকে নামল ধীরে। তার পায়ের শব্দ মেঝেতে চাপা পড়ে যাচ্ছে, কিন্তু তার নিজের কাছে সেটা পাহাড় ভাঙার শব্দের মতোই লাগছে। দরজার পাশের পুরনো কাঠের টেবিলে একটা তেলচিটে লণ্ঠন রাখা। সেটাতে আগুন জ্বালিয়ে সে বেরিয়ে পড়ল বাড়ির উঠোনে। এত রাতে নিরুপম ঘোষাল বাড়ির পেছনের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে কি করতেন, সেটা জানার জন্য যেন তার ভেতরটা ব্যাকুল হয়ে উঠল। বৃন্দাবন ভবনের পেছনের পথে মাটি নরম, নিহারিকার নরম পদক্ষেপ সেখানে চিহ্ন রেখে যায়। বাতাসে একটা ভেজা গন্ধ। গাছের পাতায় পাতায় ছায়ার মধ্যে যেন কারো অস্তিত্ব লুকিয়ে আছে। নিহারিকা হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে থামল, যেখানে আগের দিন পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। ঝোপঝাড়গুলো একটু নরল যেন। সে লণ্ঠনটা উঁচু করে ধরল। আলোটা সামনের ঝোপে গিয়ে পড়ল। হঠাৎ ঝোপের মধ্যে কিছু একটা নরল, একটা দীর্ঘ ছায়া। সেই ছায়া যেন ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। নিহারিকার পা একদম জমে গেল। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। সামনে দাঁড়ানো অবয়বটা মানুষের মতো, আবার নয়ও। লম্বা, হাড় জিরজিরে একটা আকৃতি। মাথা নিচু করে ঝুঁকে আছে, যেন তার দিকে কিছু বলতে চায়। কে? নিহারিকা গলা চেপে ফিসফিস করল। কিন্তু সেই অবয়ব কথা বলল না। এক পা এগিয়ে এল। মাটির উপর তার ভারী পায়ের শব্দ এত পরিষ্কার লাগছিল যে মনে হচ্ছিল পুরো মেঘডুবি কেঁপে উঠছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দীর্ঘ একটা শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। নিহারিকা লণ্ঠন হাতে পিছিয়ে যেতে লাগল।
তার পা পেছনের কোনো পাথরে আটকে গেল, আর সে পড়ে গেল মাটিতে। লণ্ঠনের আলো তখনও জ্বলছে। সেই অদ্ভুত অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। তুমি এখানে কি করছ? হঠাৎ পেছনে থেকে এক গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এল। সেই কণ্ঠ শুনে নীহারিকার বুকের ভেতরটা কেঁপে উঠল। কণ্ঠটা ছিল তার বাবার, নিরুপম ঘোষালের। নীহারিকা লণ্ঠনটা সামনে ধরে দেখল, তার বাবা সেখানে দাঁড়িয়ে আছেন। কিন্তু তার চেহারা দেখে নীহারিকার রক্ত হিম হয়ে গেল। বাবার চোখ দুটো যেন জ্বলছে। মুখে কোনো অনুভূতি নেই। পাশে তাকিয়ে দেখে সেই অদ্ভুত ছায়াও কোথায় যেন মিলিয়ে গেছে। বাড়ির ভেতর চলো, নিরুপম ঘোষাল কেবল এটুকুই বললেন। তার কণ্ঠে কোনো মায়া নেই, কেবল হুকুমের সুর। নীহারিকা কোনো কথা বলল না। মাটিতে পড়ে থাকা লণ্ঠন হাতে তুলে নিয়ে এসে বাবার পিছু পিছু বাড়ির দিকে হাঁটা দিল। তার মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, সেই ছায়া কে ছিল, আর বাবা এখানে কি করছেন? বৃন্দাবন ভবনের ঘন অন্ধকার যেন তখন আরো গভীর হয়ে উঠল। সারা রাত নীহারিকা ঘুমাতে পারেনি। বুকের মধ্যে যেন একটা ভারী পাথর চেপে বসে আছে। বাবার সেই অদ্ভুত উপস্থিতি আর জঙ্গলের ছায়ামূর্তির স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জানালার বাইরে কালো রাত ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। আকাশে আলোর রেখা ফুটে উঠছে, কিন্তু সেই আলো যেন মেঘডুবির ঘোরের কোনো পরিবর্তন আনতে পারছে না। পাশের ঘরে বাবার পায়ের শব্দ শোনা গেল। নিরুপম ঘোষাল খুব সকালে ঘুম থেকে ওঠেন না। বরং বেশিরভাগ সময় তিনি দিনের আলো এড়িয়ে চলেন। আজ যেন তার পায়ের শব্দ আরও বেশি ভারী আর দীর্ঘ। নীহারিকা ভেতর থেকে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াল। বৃন্দাবন ভবনের পুরনো কাঠের বারান্দা ঠান্ডা। বাবার চেহারা এত কাছ থেকে দেখলে নীহারিকার গা শিউরে ওঠে। নিরুপম ঘোষালের মুখে এক অদ্ভুত শূন্যতা। তার চোখ দুটো যেন কোথাও আটকে আছে, কোনো অন্য জগতের দিকে তাকিয়ে আছে। সেই চোখে মেয়ের দিকে একবারও তাকানোর কোনো চেষ্টা নেই। বাবা, নীহারিকা কাপা গলায় ডাক দিল। নিরুপম একটু থেমে মুখ ঘুরিয়ে বললেন, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি। জানো না, সব জায়গায় মানুষের যাওয়া ঠিক নয়। কিন্তু বাবা, ওখানে একটা কিছু ছিল। আমি স্পষ্ট দেখেছি। আপনি কিভাবে ওখানে? চুপ। নিরুপমের গলার সুর এত কঠিন হল যে নীহারিকা আর কোনো কথা বলতে পারল না। আমার বলার কিছু নেই। এসব নিয়ে আর মাথা ঘামিও না। জঙ্গলে আর কখনো যাবা না। এ বাড়ির অনেক রহস্য আছে, যা জানার প্রয়োজন নেই। বাবার গলার স্বর যেন পাহাড়ের মতো ভারী। সেই কথাগুলো শুনে নীহারিকার গলা শুকিয়ে গেল। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের একটা ছোট দরজা দিয়ে চলে গেলেন। সেই দরজা, যেটা কোনোদিন খোলা হয় না। নীহারিকা সেই দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার বাবার মধ্যে এমন কি আছে, যা তিনি লুকিয়ে চলেন? সেদিন দুপুরের পর থেকেই মেঘডুবির আকাশ ভারী হয়ে উঠল। বৃষ্টি নামল একটানা। নীহারিকা ঘরের জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। বৃন্দাবন ভবনের চারপাশে জমে থাকা কুয়াশা যেন আরো ঘন হয়েছে। বৃষ্টির ফোঁটা মেঝেতে পড়ে একটা অদ্ভুত ছন্দ তৈরি করছে। কিন্তু সেই ছন্দের মধ্যে হঠাৎ করেই যেন একটা অস্বাভাবিক কিছু শোনা গেল। ঝর্নার গা ঘেঁষে পেছনের জঙ্গল থেকে একটা দীর্ঘ শ্বাসের শব্দ। নীহারিকা জানালার কাচের উপর হাত রাখল। দূরের ঝোপঝাড়ের মধ্যে থেকে সেই ছায়াটা আবার দেখা দিল। এবার আরো স্পষ্ট। একটা মানুষ নয়, একটা অবয়ব। লম্বা আর অন্ধকারে ঢাকা। নীহারিকার শরীরের রক্ত জমে গেল। এই জিনিসটা তো কাল রাতে দেখেছিল সে। কিন্তু এবার সেই অবয়ব দাঁড়িয়ে থাকল না। ধীরে ধীরে গাছপালার আড়াল থেকে বেরিয়ে এসে বাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। না, নীহারিকার মুখ থেকে একটা চাপা শব্দ বেরিয়ে এল। তার পুরো শরীরের পেশি শক্ত হয়ে গেল।
সে জানে না কি করবে। বাবাকে ডাকবে নাকি দৌড়ে পালাবে। অবশেষে সে পেছনে ছুটে বেরিয়ে এল। বাবার ঘরের দরজার সামনে এসে দরজায় সজোরে ধাক্কা দিতে লাগল। বাবা, দরজা খুলুন বাবা। কিন্তু কোনো সাড়া নেই। সেই সময় বাড়ির পেছনে থেকে একটা ভারী আওয়াজ শোনা গেল। মনে হলো যেন কেউ লোহার দরজা ধাক্কা দিচ্ছে। পুরো বাড়িটা কাঁপছে যেন। নিহারিকা ভয়ে জমে গেল। বাইরে সেই ছায়া ইতোমধ্যে বাড়ির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে গেছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত দুটো অস্বাভাবিক দীর্ঘ। হঠাৎ ভেতর থেকে দরজা খুলে গেল। নিরুপম ঘোষাল দাঁড়িয়ে আছেন, হাতে একটা পুরনো লণ্ঠন। তার মুখে কোনো ভয় নেই, বরং একটা তীব্র রাগের ছায়া। তোমাকে কতবার বলেছি, তিনি গম্ভীর গলায় বললেন, কিছু জায়গা নিয়ে প্রশ্ন তুলতে নেই। বাবা, এটা কি? বাইরে কি আছে? কেন আপনি লুকিয়ে রাখছেন সবকিছু? নিহারিকার গলা কাঁপছে। নিরুপম ঘোষাল একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে বললেন, এই বাড়ি, এই জঙ্গল, এগুলো অভিশপ্ত। এই যে ছায়াটা তুমি দেখছ, এটা কেবল তোমার নয়, সবার জন্য একটা সংকেত। কিসের সংকেত, বাবা? মৃত্যুর। বৃন্দাবন ভবনের বাতাস তখন হিম হয়ে উঠল। বাইরে ছায়ামূর্তি দাঁড়িয়েই ছিল, কিন্তু এবার তার থেকে একটা কর্কশ আওয়াজ শোনা গেল, যেন কেউ কাঁদছে আবার হাসছে। নিহারিকার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বাবার কথাগুলো যেন ঘরের বাতাসের সঙ্গে মিশে আরো ভারী হয়ে উঠল। মৃত্যুর সংকেত। শব্দ দুটো তার মনের ভেতর বারবার প্রতিধ্বনি তুলতে লাগল। সে বাবার মুখের দিকে তাকিয়ে দেখল, নিরুপম ঘোষাল তখনও জানালার বাইরে তাকিয়ে আছেন। তার দৃষ্টি স্থির, যেন সেই ছায়ামূর্তির দিকে কোনো নীরব বার্তা পাঠাচ্ছেন। বাবা, আপনি কি বলতে চাচ্ছেন? কার মৃত্যু? আমাদের? নিহারিকার কণ্ঠস্বর কাঁপছিল, তবে প্রশ্নটা করতেই হল। নিরুপম ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তারপর হঠাৎ জানালার পর্দা টেনে ঘরের ভেতর আরও অন্ধকার তৈরি করলেন। তোমার যা জানার দরকার নেই, সেটা নিয়ে প্রশ্ন করো না। কিন্তু আজ থেকে বাড়ির বাইরে, বিশেষ করে পেছনের জঙ্গলে আর পা দেবে না। কিন্তু না। বাবার গলার চিৎকারে ঘরটা যেন কেঁপে উঠল। নিহারিকা চুপ করে গেল। বাবার এই রূপ সে আগে কখনো দেখেনি। নিরুপম ঘোষাল সবসময় চুপচাপ, মৃদুভাষী মানুষ। তার চোখে এমন তীব্র আগুন আগে কখনো দেখা যায়নি। ঘরটা তখন নিস্তব্ধ। বাইরে ঝড়ের আওয়াজ বাড়তে শুরু করেছে। দূর থেকে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু তার মধ্যেও সেই কান্নার মতো শ্বাসের শব্দ যেন মেঘডুবির বাতাসে ভাসছে। রাত গভীর হলে নিহারিকা তার ঘরে ফিরে এল। বাবার কথাগুলো মেনে চলার চেষ্টা করল সে, কিন্তু মন যেন মানতে চাচ্ছে না। কি আছে পেছনের জঙ্গলে? সেই ছায়ামূর্তি কে? কেন তার বাবা এসব লুকিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে, বৃন্দাবন ভবনটা শুধু একটা বাড়ি নয়, বরং একটা রহস্যের কারাগার। শোবার ঘরের মেঝেতে পা ছড়িয়ে বসে নিহারিকা পুরনো ট্রাঙ্কটা খুলল। এই ট্রাঙ্কে তার ঠাকুরমার রেখে যাওয়া কিছু পুরনো বই আর পাণ্ডুলিপি আছে। তার ঠাকুমা সুদক্ষিণা ঘোষাল, যিনি এই বাড়ির প্রথম বাসিন্দা ছিলেন। গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসত, কিন্তু তার মৃত্যুর পর থেকেই বাড়িটা যেন ধীরে ধীরে নীরব আর রহস্যময় হয়ে উঠেছে। ট্রাঙ্কের ভেতর থেকে একটা পুরনো চিঠির মতো কিছু পাওয়া গেল। কাগজের পাতাগুলো নড়বড়ে হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনো স্পষ্ট। চিঠির উপরে লেখা, বৃন্দাবনের অভিশাপ। নিহারিকার চোখ বড় হয়ে গেল। সে কাপা হাতে চিঠিটা খুলে পড়তে শুরু করল। এই বাড়ি যখন তৈরি হয়েছিল, তখন পেছনের জঙ্গলে একটি পুরনো মন্দির ছিল। সেই মন্দিরে থাকত এক ব্রহ্মচারী সাধু। তিনি বলেছিলেন, এই ভূমি পবিত্র, কিন্তু এখানে একটি অভিশাপ লুকিয়ে আছে।
যে এই জমির উপর ঘর তৈরি করবে তার পরবর্তী বংশধরদের উপর নেমে আসবে এক দুর্ভাগ্যের ছায়া। সেই ছায়া আসলে মৃত্যুর দূত। নীহারিকার চোখ চিঠির শেষ লাইনটাতে আটকে গেল। অভিশপ্ত ছায়া শুধু তখনই দেখা দেয় যখন কোনো অনিষ্ট আসন্ন। তার হাত থেকে চিঠিটা মেঝেতে পড়ে গেল। সে এক মুহূর্তে বুঝে গেল বৃন্দাবন ভবনের পেছনের জঙ্গলে যে ছায়ামূর্তিটা সে দেখেছে সেটাই সেই অভিশপ্ত ছায়া। হঠাৎ বাইরে ঝড়ের শব্দের মধ্যে জানালায় কিছু একটা ধাক্কা লাগল। নীহারিকা দ্রুত মাথা তুলে তাকাল। জানালার কাচের ওপারে আবার সেই ছায়া, এবার আরও স্পষ্ট। তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। ধীরে ধীরে সেই ছায়া জানালার কাছে হাত রাখল। নীহারিকা আতঙ্কে এক পা পিছিয়ে গেল। তার কণ্ঠস্বর আটকে গেছে, চিৎকার করার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। বাইরে ঝড়ের শব্দের মধ্যেই সেই ছায়ামূর্তির গলা থেকে এক দীর্ঘ শ্বাসের শব্দ বেরোল। সেটা যেন সারা ঘরজুড়ে প্রতিধ্বনি তুলল। আর সেই শব্দের ভেতরেই একটা কণ্ঠ ভেসে এল, চাপা ফিসফিসে কণ্ঠ। বৃন্দাবন ছাড়ো। নীহারিকার শরীর অবশ হয়ে গেল। সেই ছায়াটা যে তাকে সরাসরি কোনো বার্তা দিচ্ছে, সেটার অর্থ কি? তবে কি সত্যিই তার পরিবারের উপর সেই অভিশাপ নেমে এসেছে? ঘরের মধ্যে তখন নিস্তব্ধতা। বাইরে ঝড়ের শব্দ থেমে গেছে, কিন্তু জানালার ওপারে সেই ছায়ামূর্তি এখনো দাঁড়িয়ে আছে। নীহারিকার সারা শরীর অবশ হয়ে আছে। জানালার ওপারে সেই ছায়ামূর্তির হাতের চাপ জানালার কাছে স্পষ্ট। তার দীর্ঘ হাতগুলো যেন অস্বাভাবিকভাবে মুঠো হয়ে আসছে। সেই ফিসফিসে গলা আবারও ভেসে এল, বৃন্দাবন ছাড়ো না হলে। শব্দটা এতটা তীক্ষ্ণ ছিল যে নীহারিকার গলা থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এল। সে মুহূর্তে দৌড়ে দরজার দিকে ছুটল। দরজা খুলেই বারান্দায় দাঁড়িয়ে পড়ল। বাইরে অন্ধকারে ঘন কুয়াশা জমাট বেঁধে আছে। চারপাশের ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেছে। বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছে, পচা পাতার গন্ধ নাকি অন্য কিছু বোঝা গেল না। বৃন্দাবন ভবনটা যেন নিঃশ্বাস ফেলছে। মেঝে থেকে, দেয়াল থেকে একটা নীরবতা ঘনীভূত হচ্ছে। নীহারিকার কানে তখনও সেই ফিসফিস শব্দ প্রতিধ্বনি তুলছে, বৃন্দাবন ছাড়ো। তবুও সে নিজেকে সামলাল। ধীরে ধীরে বাবার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে থেমে গেল। তার বাবার ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। এতক্ষণ যে লোকটা তাকে কঠিন গলায় সাবধান করছিল, সেই নিরুপম ঘোষাল কি সত্যিই ঘরের ভেতর আছেন? নীহারিকা ধীরে ধীরে দরজায় হাত রাখল। ঠান্ডা কাঠের দরজা তার স্পর্শে যেন কেঁপে উঠল। দরজা একটু ফাঁক করে সে ভেতরে উকি দিল। ঘরটা অন্ধকারে ডুবে আছে। মোমবাতির আধো আলোয় বাবাকে খাটের পাশে বসে থাকতে দেখা গেল। তিনি তার পিঠ ঝুঁকিয়ে কিছু একটা হাতে ধরে তাকিয়ে আছেন। নীহারিকা প্রথমে বুঝতে পারল না কি সেটা। বাবা। নীহারিকার গলা কাঁপল। নিরুপম ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখজোড়া লালচে অন্ধকারে জ্বলছে। হাতে ধরা জিনিসটা তখন নীহারিকার চোখে পড়ল, সেটা ছিল একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটার গায়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা, যেন পুরনো কোনো লিপির মতো। তুমি কেন এখানে এলে? নিরুপমের গলা শুনে মনে হলো সেটা কোনো মানুষের গলা নয়, যেন অনেকগুলো কণ্ঠ একসঙ্গে মিশে কথা বলছে। নীহারিকার শরীরের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। তার বাবার মুখটা হঠাৎ যেন ভিন্নরকম লাগছে। অন্ধকারে সেই ছায়ামূর্তির উপস্থিতির মতোই কেমন একটা অস্বাভাবিকতা ছড়িয়ে পড়েছে ঘরে। এই বাক্স, এর ভেতর কি আছে বাবা? নীহারিকার গলা জড়ানো। নিরুপম ধীরে ধীরে বললেন, এটা বৃন্দাবনের সমস্ত রহস্যের চাবিকাঠি। যা লুকিয়ে আছে তার শেষ আছে না। তবে তুমি জানো না এটা খুললে কি ঘটবে। বাড়ির ছায়া তোমার কাছে চলে আসবে। কিন্তু এই ছায়া কে? কেন আমাদের তাড়া করছে? নিরুপম হঠাৎ হেসে উঠলেন।
সেই হাসি এত ঠান্ডা আর ভয়ঙ্কর ছিল যে পুরো ঘরটা যেন শীতল হয়ে গেল। কারণ এটা আমাদের পাপ। এই বৃন্দাবন অভিশপ্ত, আর সেই অভিশাপ বহন করছে আমাদের রক্ত। ছায়া আমাদের ছাড়বে না, যতদিন না কি। নিরুপম কথা শেষ করলেন না। তিনি বাক্সটা আবার বন্ধ করে রেখে দিলেন। তার মুখে একটা ক্লান্তির ছাপ ফুটে উঠল। আমাকে বিশ্বাস করো, নিহারিকা। যা করার সেটা আমাকে করতে দাও। তুমি আর জঙ্গলের দিকে যাবে না। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। নিহারিকা আর কথা বাড়াল না। কিন্তু তার মনে দৃঢ় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, বাবার কথা মেনে চললে সত্যিটা সে কোনোদিন জানবে না। বৃন্দাবন ভবনের অন্ধকার অতীত, সেই ছায়ার অস্তিত্ব আর তার পরিবারের অভিশাপ, সবকিছু জানার জন্য তাকে নিজের পথে হাঁটতেই হবে। ঘরের বাতাসে তখনও সেই গন্ধ। বাইরের জানালার ওপারে ছায়া কি এখনো দাঁড়িয়ে আছে, নাকি অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তে তার সামনে আসার জন্য? নিহারিকার মনে হল রাতটা এখনো শেষ হয়নি, বরং এ রাতের অন্ধকার আরও ঘন হয়ে আসছে। সকালটা কুয়াশার চাদর মুড়ে এসেছে। নিহারিকা সারা রাত একটুও ঘুমাতে পারেনি। বাবার ঘরের সেই বাক্সের দৃশ্য তার চোখে এখনো ভাসছে। কি লুকিয়ে আছে ওই বাক্সে? কেন তার বাবা এতটা গোপনীয়তার মধ্যে সবকিছু রেখে চলেছেন? আর সেই ছায়ামূর্তি, সেটা কিসের প্রতীক? নিহারিকা জানালার পাশের চেয়ারে বসে বাইরে তাকিয়ে রইল। পেছনের জঙ্গলের দিকে তাকালে বুকের ভেতর ভয় আর কৌতূহল যেন একসঙ্গে ধাক্কা দিয়ে ওঠে। আজ তার মনে হল জঙ্গলের সেই জায়গায় আবার যাওয়া দরকার। বাবার কথা অমান্য করলেও এই রহস্যের সমাধান না হলে তার শান্তি নেই। সে ধীরে ধীরে খাটের নিচ থেকে একটা পুরনো জ্যাকেট টেনে নিল। তারপর নিজের চুল শক্ত করে বেঁধে বেরিয়ে পড়ল। দরজা খুলে বাইরে পা রাখতেই তার গায়ে কুয়াশার শীতল স্পর্শ লাগল। আকাশ মেঘে ঢাকা। সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই কোথাও হারিয়ে গেছে। চারপাশের নিস্তব্ধতা ভেঙে কেবল ঝর্ণার ক্ষীণ শব্দ ভেসে আসছে। নিহারিকা বৃন্দাবন ভবনের পেছনের সরু পথ দিয়ে হাঁটতে শুরু করল। ঝোপঝাড়ের ফাঁক গলে সেই জঙ্গলের দিকে এগিয়ে গেল। আগের দিনের চেয়ে জায়গাটা আরও অন্ধকার মনে হল। পাতা আর মাটি ভেজা, পায়ের তলায় কাদা জমে আঠালো হয়ে আছে। হঠাৎই একটা শীতল বাতাস বয়ে গেল তার পাশ দিয়ে। সে মুহূর্তেই থেমে গেল। মনে হল কেউ তার পেছনে থেকে তাকে দেখছে। আস্তে আস্তে ঘুরে দাঁড়াল, কিন্তু পেছনে কেউ নেই। শুধু ঘন কুয়াশা আর অদ্ভুত নীরবতা। কেউ কি এখানে আছো? তার গলা কেঁপে উঠল, কিন্তু জঙ্গলের ভেতর থেকে কোনো উত্তর এলো না। সে আবার হাঁটা দিল। কিছুক্ষণ পর সেই জায়গাটায় পৌঁছাল যেখানে আগের রাতে ছায়ামূর্তিকে প্রথম দেখেছিল। জায়গাটার চারপাশে গাছের পাতা মরে গেছে। মাটিতে পা রাখতেই তার মনে হল কেউ যেন কিছুক্ষণ আগেই এখান দিয়ে গেছে। পায়ের ছাপগুলো এত বড় আর গভীর যে তার শরীর হিম হয়ে গেল। নিহারিকা হাঁটু গেড়ে বসে সেই ছাপগুলো দেখল। এগুলো কোনো মানুষের নয়, যেন বিশাল আকৃতির কারো পায়ের ছাপ। তার মনে হল ছাপগুলো জঙ্গলের গভীরে হারিয়ে গেছে। সে এক মুহূর্ত দ্বিধা করল, এগিয়ে যাবে নাকি ফিরে যাবে। কিন্তু ফিরে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সে ছাপগুলো অনুসরণ করল। পেছনে থেকে হালকা একটা শব্দ শোনা গেল, যেন শুকনো পাতা মারিয়ে কেউ হাঁটছে। নিহারিকা মুহূর্তের জন্য থেমে গিয়ে পেছনে তাকাল। কিছুই নেই। জঙ্গলের আরও গভীরে পৌঁছে সে হঠাৎ সামনে কিছু একটা দেখতে পেল, একটা পুরনো মন্দির। মন্দিরের গায়ে শ্যাওলা আর লতাপাতা জড়িয়ে গেছে। বিশাল একটা দরজা খোলা, আর তার ভেতর থেকে অন্ধকার বেরিয়ে আসছে। মন্দিরের গায়ে সেই একই চিহ্ন আঁকা, যেটা সে বাবার বাক্সে দেখেছিল। তার গা শিরশির করে উঠল। বাবার বলা কথাগুলো মনে পড়ল। এই জমি অভিশপ্ত। এই মন্দির থেকে সেই অভিশাপ শুরু হয়েছিল।
নিহারিকা দরজার কাছে গিয়ে দাঁড়াল। বাতাসে আবার সেই পচা গন্ধ ভেসে আসছে। মন্দিরের ভেতর থেকে চাপা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যেন অনেকগুলো মানুষ একসঙ্গে কাঁদছে আর ফিসফিস করছে। তার হাত ঘামে ভিজে গেছে। মনের ভেতর একটা অদৃশ্য ভয় তাকে পিছু হটতে বলছে, কিন্তু কৌতূহল তাকে সামনে টেনে নিয়ে গেল। দরজার চৌকাঠ পেরিয়ে এসে ভেতরে পা রাখল। মন্দিরের ভেতরটা ঠান্ডা। চারপাশে পুরনো ভাঙা মূর্তি আর দেয়ালে অদ্ভুত সব প্রতীক আঁকা। ঘরের মাঝখানে একটা বিশাল পাথরের চাতাল। সেই চাতালের উপর দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। এবার সেই ছায়াটা স্পষ্ট, মানুষের মতো, কিন্তু মুখ নেই। শরীরটা অন্ধকারে গড়া, আর তার দুটো লালচে চোখ নিহারিকার দিকে তাকিয়ে আছে। তুমি এখানে চলে এসেছ? ছায়ামূর্তির কণ্ঠস্বর সেই ফিসফিসে আওয়াজের মতোই। নিহারিকার পা যেন মাটিতে আটকে গেছে। সে কথা বলতে পারছে না, পালাতেও পারছে না। তোমার পরিবার আমার অভিশাপ বহন করছে। বৃন্দাবন তোমাদের শেষ আশ্রয়স্থল। কিন্তু আমি ফিরে এসেছি। এবার কেউ বাঁচবে না। কথাগুলো শেষ হতেই মন্দিরের ভেতর বাতাস ঘুরপাক খেয়ে উঠল। চারপাশে ধুলো আর পাতা উড়তে লাগল। ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নিহারিকার মনে হল তার সামনে দাঁড়িয়ে আছে এক নিঃশেষিত অতীতের ভয়। কিন্তু সে জানে পালিয়ে লাভ নেই। সত্যিটা জানতেই হবে। সে ফিসফিসে কণ্ঠে বলল, তুমি কে? আমাদের কি চাও? ছায়ামূর্তির কণ্ঠ এবার আরও গভীর হল, তোমার বাবাকে বলো, সময় শেষ। যা একদিন শুরু হয়েছিল তা এবার শেষ হবে। বৃন্দাবনকে আমি নেবি। মন্দিরের ভেতর থেকে এক বিকট শব্দ উঠল। নিহারিকা আর সহ্য করতে পারল না। দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে দেখল মন্দিরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। জঙ্গলের পথে ছুটতে ছুটতে তার মনে হল বৃন্দাবন ভবনের ছায়া আর অন্ধকার তার পিছু নিয়েছে। এবং এবার এই অন্ধকার শুধু তাদের বাড়ি নয়, পুরো গ্রামকেও গ্রাস করতে পারে। নিহারিকা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের পথ ধরে বাড়ির দিকে ফিরছিল। মাথার ভেতর ঘুরছিল সেই ছায়ামূর্তির কথা, তোমার বাবাকে বলো, সময় শেষ। বৃন্দাবনকে আমি নেবি, এই কথাগুলো যেন পাথরের মতো তার মনে চেপে বসেছে। চারপাশের বাতাসে কান্নার মতো আওয়াজ এখনো ভাসছে, আর তার পেছনে পায়ের ছাপের মতো শব্দ যেন ক্রমশ এগিয়ে আসছে। জঙ্গলের বাইরে এসে সে বৃন্দাবন ভবনের গেট পেরোতেই থমকে দাঁড়াল। বাড়ির সামনে যেন একটা অন্যরকম নিস্তব্ধতা। পুরো বাড়িটা আরও বেশি পুরনো, আরও বেশি ভারী দেখাচ্ছে আজ। জানালার পর্দাগুলো যেন ধীরে ধীরে নড়ছে, আর বাড়ির ভেতর থেকে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। দরজার সামনে পৌঁছে নিহারিকা আবার থেমে গেল। সে জানে আজ তার বাবার মুখোমুখি হতে হবে। তাকে সবকিছু বলতে হবে। সেই মন্দির, সেই ছায়ামূর্তি আর তার দেওয়া বার্তা, সবকিছুই। কিন্তু নিরুপম ঘোষালের প্রতিক্রিয়া কি হবে সেটা ভেবেই তার বুক কাঁপছে। ধীরে ধীরে দরজার সাঁকোটা খুলে ভেতরে ঢুকল নিহারিকা। ভেতরের হলঘর অন্ধকারে ডুবে আছে। বাতাসে সেই পচা গন্ধ আরও বেশি তীব্র হয়ে উঠেছে, যেন সারা বাড়িটা শ্বাস নিচ্ছে। একটা মৃদু ফিসফিসের শব্দ বাড়ির ভেতর থেকে আসছে, যেন দেওয়ালগুলো কথা বলছে। বাবা? নিহারিকার কণ্ঠস্বর খুব নিচু শোনাল। কোনো উত্তর নেই। তবে ওপরে বাবার ঘরের দিক থেকে হালকা পায়ের আওয়াজ শোনা গেল। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোল। সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখা শব্দ যেন সারা বাড়ি জুড়ে প্রতিধ্বনি তুলছে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে বাবার ঘরের দরজা হালকা ফাঁক হয়ে থাকতে দেখল। ভেতর থেকে মোমবাতির মৃদু আলো বেরিয়ে আসছে। নিহারিকা ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকল। নিরুপম ঘোষাল টেবিলের সামনে বসে আছেন। তার সামনে সেই কাঠের বাক্স। কিন্তু এবার বাক্সটা খোলা।
ভেতর থেকে হালকা ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চেহারা যেন পাথরের মতো শক্ত। বাবা, আমি সব জানি। মন্দিরে গিয়েছিলাম আমি। সেই ছায়া আমাকে বলেছে সময় শেষ হয়ে এসেছে। সে বৃন্দাবনকে নিতে চায়। আপনি কি লুকাচ্ছেন? কেন আমাকে কিছুই বলেননি? নিরুপম ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখ লালচে আর শূন্য, যেন তার ভেতর কোনো প্রাণ নেই। কণ্ঠস্বর ভাঙা এবং ক্লান্ত শোনাল, তুমি গিয়েছিলে সেখানে? আমি তো বলেছিলাম জঙ্গলের কাছেও যাবে না। তুমি কি বুঝতে পারছ না ওই অভিশাপ আমাদের শেষ করতে চায়? কিন্তু বাবা, এটা কিসের অভিশাপ? কেন আমাদের পরিবারকে সে তাড়া করছে? নিরুপম উঠে দাঁড়ালেন। তার মুখে বিষণ্ণতার ছায়া ফুটে উঠল। অনেক বছর আগে আমার ঠাকুরদা বৃন্দাবনের জমিতে সেই মন্দিরের ধ্বংসস্তূপে পা রেখেছিলেন। তিনি ভাবলেন এই জমি আবাদ করবেন। কিন্তু ওই জমি পবিত্র ছিল। সে পবিত্রতা ভাঙার মূল্য আমাদের পরিবারকে দিতে হচ্ছে। সেই ছায়া, সে এক অভিশপ্ত আত্মা যে পবিত্র স্থান লুণ্ঠনকারীদের তাড়া করে। যতদিন এই বাড়ি থাকবে, যতদিন আমাদের রক্ত থাকবে, সে আমাদের ছাড়বে না। তাহলে আপনি কি করছেন এই বাক্স দিয়ে? নিহারিকার গলা কাঁপছিল। নিরুপম বাক্সের দিকে তাকালেন। এই বাক্সে আছে সেই ছায়ার প্রতিরোধের মন্ত্র। কিন্তু এই মন্ত্র চালানোর জন্য একটি ত্যাগের প্রয়োজন। আমাদের পরিবারের একজনকে। তিনি থেমে গেলেন। নিহারিকার চোখ বড় হয়ে গেল। কি বলছেন আপনি? আমাদের মধ্যেই কাউকে বলি দিতে হবে? নিরুপম চুপ করে থাকলেন। তার হাতের আঙুলগুলো বাক্সের গায়ে আলতোভাবে বোলাতে লাগলেন। হয় তুমি, নয় আমি। আমরা যদি এটা না করি, তাহলে সেই ছায়া শুধু আমাদের নয়, পুরো মেঘডুবির গ্রামকে গ্রাস করবে। এই বাড়ি তার পবিত্রতার মূল্য দেবে। এর শেষ এবার আনতেই হবে। নিহারিকার মনে হল যেন আকাশ ভেঙে তার মাথায় পড়েছে। তার নিজের বাবা তাকে বলির পাঠা করতে চাচ্ছেন? বাইরে হঠাৎ বজ্রপাতের শব্দে পুরো ঘর কেঁপে উঠল। জানালার কাছের ওপারে সেই ছায়ামূর্তির অবয়ব আবার দেখা গেল। এবার আরও স্পষ্ট। তোমার সময় শেষ, বৃন্দাবন আমাকে ডাকছে, ফিসফিসে সেই কণ্ঠ যেন ঘরের চারপাশে ঘুরপাক খাচ্ছে। নিহারিকার সামনে তখন দুটো পথ। হয় বাবাকে সাহায্য করে এই অভিশাপের বিরুদ্ধে লড়বে, নয়তো এই বাড়ির আর গ্রামের সবাইকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। বাইরে ঝড়ের আওয়াজ আরও বাড়ছে। বৃন্দাবন ভবনের দেয়ালগুলো যেন ধীরে ধীরে ভেঙে পড়ার অপেক্ষায়। অন্ধকার ঘন হয়ে আসছে। আর তার মাঝখানে নিহারিকা সিদ্ধান্ত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। নিহারিকার পা যেন মাটিতে গেঁথে গেছে। বাবার কথা শুনে তার মাথা ঘুরতে লাগল। বলির প্রয়োজন, এই শব্দগুলো বারবার তার মনের মধ্যে ধাক্কা দিচ্ছে। বাইরে ঝড়ের শব্দ আরও তীব্র হয়ে উঠেছে, যেন পুরো বৃন্দাবন ভবনটা কাঁপছে। জানালার কাছে সেই ছায়ামূর্তি আবার তার উপস্থিতি জানান দিচ্ছে। তুমি কিভাবে এমন কথা ভাবতে পারছ, বাবা? নিজের মেয়েকে বলির জন্য ভাবছ? নিহারিকার গলা বিক্ষুব্ধ, কিন্তু ভেতরে তীব্র একটা কষ্ট চেপে বসেছে। নিরুপম ঘোষালের মুখ শক্ত হয়ে গেল। তার চোখ দুটো অন্ধকারে আরও গভীর আর শূন্য দেখাচ্ছে। আমি ভাবতে পারি না, কিন্তু এই অভিশাপ রোধ করার আর কোনো উপায় নেই। 100 বছর ধরে এই বাড়ির পুরুষেরা চেষ্টার পর চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। সেই ছায়া আজও আমাদের বংশকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে। আমি চাই না তুমি আমার মতো বাঁচো। এই পাপ শেষ হোক। তাহলে আমাকে বলি দিয়ে কি হবে? আপনার কি মনে হয় সে থেমে যাবে? এই ছায়া আরও বড় কিছু চায়। আমি মরে গেলে ওর ক্ষুধা মিটবে না। নিরুপম হঠাৎ থমকে গেলেন। নিহারিকার কথায় যেন একটা নতুন উপলব্ধি তাকে চমকে দিল। তার চোখে আতঙ্ক আর দ্বিধার ছাপ পড়ল। তিনি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন।
তাহলে কি করব আমি, নিহারিকা? এই ছায়া আমাদের ছাড়বে না। তুমিই বলো, কি করব? তার গলা ভেঙে গেল। নিহারিকার বুকের ভেতর একটা অদম্য সাহস জেগে উঠল। তার চোখে এখন আর ভয় নেই। সে ধীরে ধীরে বাবার সামনে গিয়ে দাঁড়াল। আমরা পালিয়ে বেরিয়ে বাঁচতে পারব না, বাবা। এই ছায়ার রহস্য আমাদেরই ভাঙতে হবে। যা লুকিয়ে আছে বৃন্দাবন ভবনের পেছনের মন্দিরে, সেটাকেই শেষ করতে হবে। তুমি জানো না, কি বলছ? সেই মন্দিরের অভিশাপ। ওই মন্দিরেই সবকিছুর শুরু। আর মন্দিরেই সবকিছুর শেষ হতে হবে। আমি জানি, সহজ হবে না। কিন্তু লড়াই ছাড়া আর কোনো পথ নেই। নিরুপমের মুখে দ্বিধা আর ক্লান্তি। কিন্তু নিহারিকার চোখের সেই অদম্য দৃষ্টি দেখে তিনি বুঝলেন, তার মেয়ের সিদ্ধান্ত বদলানো যাবে না। ঠিক আছে। যদি তুমি চাও, তাহলে আমিও তোমার সঙ্গে থাকব। আমরা একসঙ্গে শেষ চেষ্টা করব। রাত বাড়তে লাগল। নিহারিকা আর নিরুপম মশাল হাতে বৃন্দাবন ভবনের পেছনের পথ ধরে এগিয়ে গেল। ঝড় এখনো থামেনি। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা নড়ছে, আর মনে হচ্ছে অন্ধকারের ভেতর কোথাও কিছু লুকিয়ে আছে। মেঘডুবির আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোয় মাঝে মাঝে তাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে যাচ্ছে। জঙ্গলের সেই পথ ধরে কিছুক্ষণ হাঁটার পর তারা আবার সেই পুরনো মন্দিরে পৌঁছাল। মন্দিরটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে এখন। বড় দরজাটা হাঁ করে খুলে আছে, আর তার ভেতর থেকে অন্ধকার বেরিয়ে আসছে। ভেতর থেকে সেই ফিসফিসে আওয়াজ এখনো ভেসে আসছে। এই মন্দিরটা অনেক পুরনো, নিরুপম ফিসফিস করে বললেন। এখানে কোনো এক অজ্ঞাত দেবতাকে পূজা দেওয়া হতো। কিন্তু সেই পূজায় ভুল করেছিল কেউ। সেই ভুলের শাস্তি এখনো আমাদের ভোগ করতে হচ্ছে। নিহারিকা ধীরে ধীরে মন্দিরের ভেতরে পা রাখল। সেই পাথরের চাতালে এখনো সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার লালচে চোখ দুটো মশালের আলোয় জ্বলছে। সে ধীরে ধীরে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা ফিরে এসেছ? নিহারিকা সাহস সঞ্চয় করে এক পা এগোল। আমরা এসেছি এই অভিশাপ শেষ করতে। তুমি আমাদের রক্তকে আর তাড়া করতে পারবে না। ছায়ামূর্তি হাসল। সেই হাসির শব্দ মন্দিরের দেয়ালে প্রতিধ্বনি তুলল। তোমাদের রক্ত দিয়েই এই অভিশাপ জন্মেছে। আর সেই রক্ত দিয়েই শেষ হবে। কে এগিয়ে আসবে? নিরুপম নিহারিকার দিকে তাকালেন। তার চোখে বেদনা, কিন্তু মুখে অদম্য শক্তি। তিনি পেছনে থেকে একটি ছুরি বের করলেন। আমাকে নিতে চাও? নাও। কিন্তু আমার মেয়েকে স্পর্শ করবে না। ছায়ামূর্তির লাল চোখ দুটো আরও জ্বলতে লাগল। বলির জন্য যে এগিয়ে আসে, তার আত্মা মুক্তি পাবে না। কিন্তু এই অভিশাপ শেষ হবে। নিহারিকা চিৎকার করে উঠল, না, বাবা। সে ছুটে গিয়ে বাবার হাত চেপে ধরল। আমরা এই অভিশাপের নিয়ম ভাঙব। আমাদের রক্ত নয়, অন্য কোনো উপায় আছে। এই ছায়াকে শেষ করার পথ আমরা খুঁজব। ছায়ামূর্তি চুপ করে রইল। মুহূর্তের জন্য মন্দিরের বাতাস থেমে গেল। নিহারিকা তার দিকে তাকিয়ে বলল, তোমার শক্তি আমাদের ভয় নয়। তুমি আমাদের শাস্তি দিতে পারবে না। তোমার সময় শেষ। এই মন্দিরের অভিশাপ আমি ভাঙবি। ছায়ামূর্তি এবার ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। তার কণ্ঠস্বর মৃদু হয়ে ভেসে এল। দেখা যাক, কে শেষ পর্যন্ত টিকে থাকে। মন্দিরের বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়ল। নিহারিকা বাবার হাত শক্ত করে ধরে রাখল। আজ রাত শেষ হয়নি, কিন্তু সে জানে, এই লড়াইয়ের শুরুটা তার হাতেই হল। বৃন্দাবন ভবনের ছায়া হয়তো আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে রেখেছে। তবে এবার আর পিছু হটার উপায় নেই। মন্দিরের সেই নিস্তব্ধতা ভেঙে নিহারিকা বাবার হাত শক্ত করে ধরে বাইরে বেরিয়ে এল। ঝড় থেমে গেছে, কিন্তু চারপাশে একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। বাতাসে সেই একই গন্ধ, ভেজা মাটি আর পচা পাতার গন্ধ।
মন্দিরের দরজা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মনে হল অন্ধকারের কিছু একটা মন্দিরের ভেতরে আটকা পড়ে গেছে। বাবা, ওরা এত সহজে থামবে না। নিহারিকার গলা দৃঢ়, কিন্তু চোখে ভয় স্পষ্ট। নিরুপম ধীরে ধীরে মাথা নত করে বললেন, তুমি যা করেছ তা সাহসের কাজ। কিন্তু ওরা ফিরে আসবে। আমরা এখান থেকে যত দূর পালাতে পারি ততই ভালো। না বাবা, নিহারিকা শক্তভাবে বলল। পালিয়ে বাঁচা সম্ভব নয়। আপনি নিজেই তো বলেছেন আমাদের রক্ত বহন করছে এই অভিশাপ। যতক্ষণ আমরা সত্যিটা খুঁজে বের করতে পারছি না ততক্ষণ ছায়া আমাদের পিছু ছাড়বে না। নিরুপম চুপ করে রইলেন। তার মুখে ক্লান্তির ছাপ, চোখে অপার হতাশা। এতদিন ধরে নিজের মেয়েকে এই অভিশাপ থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই পরাজিত হয়েছেন বারবার। কিন্তু আজ এই মেয়ে তাকে এক নতুন সাহস দেখাচ্ছে। বৃন্দাবন ভবনে ফিরে এসে তারা দুজনই নিঃশব্দে বসে রইল। বাইরে আকাশে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। সেই আলো বৃন্দাবন ভবনের দেয়াল ছুঁয়ে ছায়ার দীর্ঘ হাত তৈরি করছে মেঝেতে। মোমের আলোতে টেবিলের উপর সেই পুরনো বাক্সটা রাখা। নিহারিকা বাক্সের দিকে তাকিয়ে বলল, বাবা, এই বাক্সটা যদি অভিশাপ রোধের চাবিকাঠি হয় তবে কিভাবে এটা ব্যবহার করব? নিরুপম ধীরে ধীরে বললেন, বাক্সটা আমাদের বংশেরই এক পূর্বপুরুষ তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন অভিশাপের মূল শক্তি মন্দিরের সবচেয়ে গভীর কক্ষে লুকিয়ে আছে। সেখানে যে মূর্তিটা পড়ে আছে সেটাকেই ধ্বংস করতে হবে। কিন্তু সেই কক্ষে প্রবেশ করা মানেই ছায়ার শক্তির মুখোমুখি হওয়া। তাহলে কাল রাতেই আমরা আবার যাব। এবার সেই মূর্তি ধ্বংস করব। অভিশাপের শেষ এখানেই হবে। তুমি বুঝতে পারছ না নিহারিকা। ছায়া শুধু অভিশপ্ত আত্মা নয়। এটা এমন এক শক্তি যা আমাদের সবচেয়ে বড় ভয়গুলোকে ব্যবহার করে আমাদের আঘাত করে। ওকে পরাজিত করা মানে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হওয়া। তুমি প্রস্তুত? নিহারিকা এক মুহূর্ত থেমে বাবার চোখে তাকাল। আমরা একা নই বাবা। মা ঠাকুমার স্মৃতি আমাদের সঙ্গে আছে। আমি জানি আমরা পারব। নিরুপম অবাক হয়ে তার মেয়ের দিকে তাকালেন। মেয়েটির মধ্যে আজ যেন তার মায়ের ছায়া দেখছেন তিনি। রাত গভীর হল। বৃন্দাবন ভবনের পুরনো ঘড়ি তখন ঠিক 12টার ঘণ্টা বাজাচ্ছে। বাইরে হিমেল বাতাসে গাছের পাতা নড়ছে। নিহারিকা তার ঘরে বসে চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎই দূর থেকে সেই পরিচিত শ্বাসের শব্দ ভেসে এলো। জানালার ওপারে সেই ছায়ামূর্তি আবার দেখা দিল। এবার তার মুখ থেকে অদ্ভুত এক ফিসফিসে আওয়াজ শোনা গেল। তুমি ভাবছ আমাকে পরাজিত করতে পারবে? বৃন্দাবন আমার, তোমার বংশ ধ্বংস হবে, আর তুমি নিজে সেই বিনাশের কারণ হবে। নিহারিকা জানালার কাছে গিয়ে দাঁড়াল। এবার তার ভেতরে কোনো ভয় নেই। আমাকে যা করতে হবে করব। তুমি আমাদের আর ভয় দেখাতে পারবে না। ছায়া কিছুক্ষণ নীরব থেকে হাসল। সেই হাসির আওয়াজ যেন সারা ঘরজুড়ে ছড়িয়ে পড়ল। দেখা যাক কে শেষ পর্যন্ত জেতে। এরপর ছায়ামূর্তি মিলিয়ে গেল। কিন্তু বাতাসে সেই শ্বাসের শব্দ রয়ে গেল। যেন পুরো বৃন্দাবন ভবনটা এখনো সেই অন্ধকারের অপেক্ষায় কাঁপছে। নিহারিকা জানালার বাইরে তাকিয়ে চাঁদের আলোয় শপথ নিল, যাই হোক না কেন অভিশাপের এই চক্র এবার শেষ করেই ছাড়বে। আর তার জন্য সে প্রাণ বাজি রাখতেও প্রস্তুত। রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠেছে। চাঁদের আলো বৃন্দাবন ভবনের মেঝে আর দেয়াল জুড়ে ছায়ার দীর্ঘ রেখা এঁকে রেখেছে। নিহারিকা জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মন অদ্ভুত রকম শান্ত। আজ প্রথমবার সে অনুভব করল ভয়কে আর সে জায়গা দিচ্ছে না। কিন্তু তবু অন্ধকারের ভেতর কোথাও যেন একটা অদৃশ্য শক্তি ঘাপটি মেরে বসে আছে, তার আশার অপেক্ষায়। নিহারিকা মশালের সলতে হাতে নিয়ে ঘরের কোণে রাখা পুরনো বাক্সটার দিকে গেল।
বাবার বলা সেই কথাগুলো তার মনে পড়ছিল। অভিশাপের মূল লুকিয়ে আছে মন্দিরের গভীরে, সেই মূর্তিতে। বাক্সটা খুলতেই মৃদু আলোর ঝলক বেরিয়ে এলো। তার মধ্যে একটা পাথরের চাকতি, তামার ছোড়া আর কিছু শুকনো লালচে রঙের গুঁড়ো ছিল। চাকতিতে খোদাই করা চিহ্নগুলো নিহারিকার কাছে অচেনা, কিন্তু কোথাও যেন দেখেছে মনে হচ্ছে। ততক্ষণে বাবার পায়ের শব্দ পেছনে ভেসে এলো। নিরুপম ঘোষাল ক্লান্ত মুখে এগিয়ে এসে বললেন, তুমি প্রস্তুত তো? নিহারিকা ধীর গলায় উত্তর দিল, আমাদের আর পথ নেই, বাবা। আজকেই সেই অভিশাপ শেষ করতে হবে। তাহলে চল। ভোরের আগেই সব শেষ করতে হবে। ওই সময় ছায়া সবচেয়ে দুর্বল থাকে। পেছনের জঙ্গলের পথ অন্ধকার আর কুয়াশায় মোড়া। নিহারিকা আর নিরুপম হাতে মশাল ধরে এগোতে লাগল। চারপাশে পাতা মচমচ করার শব্দ, দূর থেকে শেয়ালের ডাক, আর কোথাও যেন চাপা ফিসফিসের শব্দ শোনা যাচ্ছে। ওরা আমাদের দেখছে, নিরুপম ফিসফিস করে বললেন। আমরা জানি, বাবা। কিন্তু ওদের এই খেলা আজ শেষ হবে। নিহারিকার কণ্ঠে ছিল তীক্ষ্ণ দৃঢ়তা। জঙ্গলের ভেতর আরও কিছুদূর এগিয়ে মন্দিরের সামনে পৌঁছাল তারা। আজ সেই মন্দির আগের চেয়ে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। চাঁদের আলোয় মন্দিরের গা বেয়ে লতাপাতার ছায়া নড়ছে, যেন মন্দির নিজেই বেঁচে আছে। দরজাটা আজও হাঁ করে খোলা, কিন্তু ভেতর থেকে শীতল বাতাস আর সেই চাপা গুঞ্জন বেরিয়ে আসছে। আমাদের ভেতরে ঢুকতে হবে, নিরুপম বললেন। দুজনেই মশাল হাতে নিয়ে দরজার ভেতরে পা রাখল। মন্দিরের ভেতরের দেয়ালে আঁকা সেই চিহ্নগুলো যেন আলোয় ঝলসে উঠল। পাথরের মেঝেতে পা রাখার সঙ্গে সঙ্গে অনুভব করল, পুরো মন্দিরটা কাঁপছে। যেন তাদের উপস্থিতির অপেক্ষাতেই জেগে উঠেছে এই জায়গা। মন্দিরের কেন্দ্রে সেই পাথরের চাতাল। চাতালের ওপরে সেই মূর্তি দাঁড়িয়ে আছে, পাথরের তৈরি, কিন্তু তার চেহারা বীভৎস। মূর্তির মুখ বিকৃত আর হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা। মনে হচ্ছিল, ছায়ামূর্তির অবয়বই এখানে পাথরে রূপ নিয়েছে। এটাই সেই মূর্তি, বাবা? নিহারিকা জিজ্ঞেস করল। নিরুপম কাপা গলায় বললেন, হ্যাঁ। এই মূর্তি ধ্বংস করতে হবে। কিন্তু মনে রেখো, এই সময় ছায়া তার সমস্ত শক্তি দিয়ে আমাদের আক্রমণ করবে। হঠাৎই বাতাসে ফিসফিসের শব্দটা তীব্র হয়ে উঠল। মন্দিরের বাতাস ভারী হয়ে আসছে, মশালের আগুন দপদপ করে জ্বলছে। মন্দিরের কোণ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো। সেই ছায়ামূর্তি আবারও দেখা দিল। এবার তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মূর্তির পেছনে থেকে সে ধীরে ধীরে এগিয়ে এলো। তোমরা আবার এসেছ? আমাকে শেষ করতে চাও? নিহারিকা মশালটা উঁচু করে বলল, তোমার খেলা শেষ। এই অভিশাপ আর টিকবে না। ছায়া হঠাৎই বিকট শব্দে হাসল। তার সেই হাসির প্রতিধ্বনি পুরো মন্দির জুড়ে ছড়িয়ে পড়ল। তোমরা ভাবছ, আমাকে পরাজিত করতে পারবে? আমি তোমাদের রক্তের সঙ্গে মিশে গেছি। আমি শেষ হব না। আমি বৃন্দাবনের চিরন্তন অভিশাপ। সেই মুহূর্তে মন্দিরের চারপাশ কাঁপতে শুরু করল। মেঝের পাথর ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। বাতাসে ধুলো আর ধোঁয়া ভেসে উঠল। নিরুপম চিৎকার করে বললেন, নিহারিকা, তাড়াতাড়ি মূর্তিটা ভাঙো। নিহারিকা পাথরের চাকতি হাতে নিয়ে মূর্তির দিকে ছুটে গেল। পেছনে থেকে ছায়া তার দিকে ধেয়ে এলো। তার চারপাশে কালো ধোঁয়া পাক খেতে শুরু করল। নিহারিকা ধোঁয়ার মধ্যে আটকে পড়ছে, কিন্তু তার হাত শক্তভাবে পাথরের চাকতি ধরে আছে। ছায়ার কণ্ঠ তীব্র চিৎকার করে উঠল, আমি তোমাদের শেষ করব। নিহারিকা চিৎকার করে বলল, না, তুমি শেষ হবে। সে সমস্ত শক্তি দিয়ে পাথরের চাকতিটা মূর্তির বুকে সজোরে আঘাত করল। মুহূর্তের মধ্যে মূর্তির ভেতর থেকে একটা বিকট শব্দ বেরিয়ে এলো। পাথরের গায়ে ফাটল ধরল। চারপাশে কালো ধোঁয়া উল্কির মতো ছড়িয়ে পড়ল। ছায়ামূর্তির চিৎকার মন্দিরের ভেতর প্রতিধ্বনি তুলল, আর তারপর ধোঁয়া মিলিয়ে গেল বাতাসে।
মূর্তিটা ধীরে ধীরে ভেঙে পড়ল। পাথরের টুকরোগুলো মাটিতে পড়ে চূর্ণ হয়ে গেল। মন্দিরের ভেতর হঠাৎই নিস্তব্ধতা নেমে এলো। নিহারিকা হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার হাত কাঁপছে। মূর্তিটা আর নেই। বাবাও তার পাশে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। দুজনেই একে অপরের দিকে তাকাল। তাদের মুখে বিস্ময় আর অবসাদ। আমরা কি পারলাম, বাবা? নিহারিকা ধীরে ধীরে বলল। নিরুপম তার কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ, মেয়ের শক্তি আর সাহস বৃন্দাবনের অভিশাপ শেষ করেছে। আজ আমাদের মুক্তির দিন। মন্দিরের বাইরে চাঁদের আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। বৃন্দাবনের চারপাশে যেন নতুন একটা ভোরের অপেক্ষা শুরু হয়েছে। মন্দিরের ভেতর ধীরে ধীরে সবকিছু স্থির হয়ে এল। বাতাসে সেই ভারী গন্ধ মিলিয়ে গেছে, আর কালো ধোয়ার কোনো চিহ্ন নেই। পাথরের মূর্তি এখন শুধু গুঁড়ো হয়ে মাটিতে ছড়িয়ে পড়েছে। মোমের আলো আর চাঁদের ম্লান আলো মন্দিরের দেয়ালে পড়ে এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া দিচ্ছে। যেন শত বছরের শিকল ভেঙে গেছে, আর অভিশপ্ত জায়গা নতুন মুক্তির স্বাদ পাচ্ছে। নিহারিকা উঠে দাঁড়াল। তার পায়ে যেন শক্তি নেই, কিন্তু মনে প্রশান্তির ছাপ। বাবার দিকে তাকিয়ে সে বলল, সব শেষ হয়ে গেছে, বাবা। নিরুপম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চেহারায় যেন এক নতুন আলোর ঝিলিক। এত বছরের বোঝা যেন এক মুহূর্তে মুছে গেছে। চোখে পানি জমে উঠল। তিনি নিহারিকার কাঁধে হাত রাখলেন, তোমার জন্যই আজ আমাদের মুক্তি হল, মা। আমি গর্বিত তোমার সাহস আর শক্তির জন্য। নিহারিকা একটু হাসল, কিন্তু সেই হাসির পেছনে ছিল গভীর কষ্ট আর ক্লান্তি। আমরা মুক্ত হয়েছি, কিন্তু এ মুক্তির জন্য কত কিছু হারিয়েছি। তার গলা ধরে এল। বাবা মেয়ে ধীরে ধীরে মন্দিরের দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এল। মেঘডুবির আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটে উঠছে। জঙ্গলের ভেতর এক আশ্চর্য নীরবতা নেমে এসেছে। পাখিরা ডানা ঝাপটাচ্ছে, আর পাতার ফাঁকে ফাঁকে নতুন আলো ছড়িয়ে পড়ছে। বৃন্দাবনের অভিশপ্ত রাত অবশেষে শেষ হয়েছে। বৃন্দাবন ভবনে ফেরার পথে নিহারিকা বারবার পেছনে ফিরে মন্দিরের দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল, সেই জায়গাটা তাদের বিদায় জানাচ্ছে। মন্দিরের মাথায় ভোরের আলো পড়ে সোনালি আভা তৈরি হয়েছে। কিন্তু সেই মন্দির এখন আর ভয়ঙ্কর নয়। শত বছরের অভিশাপ থেকে মুক্ত হয়ে যেন আজ শান্তিতে ঘুমিয়ে আছে। বৃন্দাবন ভবনের সামনে এসে তারা থামল। বাড়িটা আজ অন্যরকম দেখাচ্ছে। চিরদিনের মতো ভারী অন্ধকার যেন সরে গেছে। বাড়ির দেয়ালগুলো যেন নতুনভাবে আলো গ্রহণ করছে। বাতাসে এখন আর পচা গন্ধ নেই। পেছনের ঝর্ণার জল ঝিরঝির শব্দে বয়ে যাচ্ছে, যেন বহুদিন পর এই বাড়ি প্রাণ ফিরে পেয়েছে। নিহারিকা চৌকাঠে পা রেখেই থমকে গেল। মনে পড়ে গেল সেই ছায়ার শেষ কথা, দেখা যাক কে শেষ পর্যন্ত জিতে। সে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি কি মনে করেন এটা পুরোপুরি শেষ হয়ে গেছে? নিরুপম গভীর শ্বাস নিয়ে বললেন, হয়তো না। অতীতের ছায়া সবসময় পুরোপুরি মুছে যায় না। কিন্তু আমরা জানি, লড়াই করে সত্যকে জয় করা যায়। আর এই বাড়িটা আজ মুক্ত। যতদিন তুমি আছো, বৃন্দাবন থাকবে আলোয়। কয়েকদিন পরে মেঘডুবির গ্রাম পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠল। মানুষজন আবার মাঠে কাজ করতে বেরোয়, শিশুদের কোলাহল ভেসে আসে। কেউ জানে না কিভাবে বৃন্দাবন ভবনের অভিশাপ মুছে গেছে। তারা কেবল দেখছে, বাড়িটার চারপাশে যেন আলো আর শান্তি ছড়িয়ে পড়েছে। নিহারিকা বারান্দার ধারে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়েছিল। তার চোখে দৃঢ়তা আর প্রশান্তি। সে জানে, জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে। নিজের ভয়কে জয় করা আর সত্যের মুখোমুখি হওয়াই তার সবচেয়ে বড় বিজয়। বৃন্দাবনের গল্প এখানেই শেষ নয়, সে মনে মনে বলল। এই বাড়ি আর এই মাটি অনেক রহস্য দেখেছে। হয়তো আরও অনেক গল্প বাকি আছে, কিন্তু এই গল্পে আলোয় শেষ হল। আমরা মুক্ত।
আমরা বেঁচে আছি। চাঁদের আলো বৃন্দাবন ভবনের ছাদের ওপর ধীরে ধীরে নেমে এল। দূরে ঝর্ণার জল বয়ে চলল। আর মেঘডুবির আকাশে নতুন দিনের অপেক্ষা শুরু হল। নিহারিকা আর নিরুপম ঘোষাল বৃন্দাবন ভবনে ফিরে এসেছিল, কিন্তু তাদের মন ছিল ভারী। মন্দিরের মূর্তি ধ্বংস হলেও সেই ছায়ামূর্তির শেষ সতর্কবার্তা, দেখা যাক কে শেষ পর্যন্ত যেতে, এখনো নিহারিকার মনে গেঁথে আছে। তার ভেতরের কৌতূহল আর অস্বস্তি কিছুতেই থামছে না। বাড়ির বড় ঘরটার এক কোণে বসে নিহারিকা মনে মনে ভাবছিল, অভিশাপ সত্যিই কি শেষ হয়েছে, নাকি তার গভীরে আরও কিছু লুকিয়ে আছে। বাতাসে আজও যেন সেই অদৃশ্য শীতলতা রয়ে গেছে। নিরুপম বারান্দার কোণে দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিলেন। এক মুহূর্তের জন্য তার মনে স্বস্তি নেই। বাবা, নিহারিকা ধীর গলায় বলল, আমি ভয় পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে সবকিছু এত সহজে শেষ হয়ে যেতে পারে না। নিরুপম ঘুরে তাকালেন। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তোমার কথা ঠিক হতে পারে, মা। অভিশাপের শেকড় অনেক গভীর। এত বছর ধরে যা আমাদের তাড়া করেছে, তা এত সহজে মুক্তি দেবে না। তাহলে আমাদের আরও কিছু করতে হবে। শুধু মূর্তি ধ্বংস করলেই হয়তো পুরো সত্যিটা বের হয়নি। তুমি কি বলতে চাইছ? এই বাড়ির ইতিহাস জানতে হবে। আমার মনে হয় বৃন্দাবনের পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে। প্রাচীন নথির সন্ধান। সেদিন রাতেই নিহারিকা পুরনো ঘরের ভেতর সেই কাঠের বাক্স আর কয়েকটা পুরনো বই ঘেঁটে দেখা শুরু করল। বাবার দেওয়া নথিপত্রগুলোতে ঠাকুরদার লেখা কিছু পুরনো চিঠি পাওয়া গেল। চিঠিগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনো স্পষ্ট। একটি চিঠিতে লেখা ছিল, বৃন্দাবনের জমি আমি নিজের করার পর থেকেই কেমন অস্বাভাবিক কিছু টের পাচ্ছি। পেছনের মন্দিরের কাছ থেকে রাতে অদ্ভুত আওয়াজ আসে। গ্রামের লোকেরা বলছে ওই মন্দিরে দেবতার অভিশাপ আছে। কিন্তু আমি পিছু হটব না। এই জমি আমার হবে। নিহারিকা গভীরভাবে চিঠিটা পড়তে লাগল। তার ঠাকুরদার লোভ আর একগুঁয়েমির কারণে এই বিপদের শুরু হয়েছিল। কিন্তু মন্দিরের দেবতা কিভাবে এমন অভিশাপ দিলেন, তা নিয়ে বিস্তারিত কিছু লেখা নেই। বাবা, এই নথিতে লেখা আছে ঠাকুরদার কথা। তিনি নিজের ইচ্ছাতেই ওই মন্দিরের পবিত্রতা ভেঙেছিলেন। নিরুপম দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতাম আমার দাদার অহংকার একদিন আমাদের ধ্বংস ডেকে আনবে। কিন্তু এত বছর ধরে আমরা কেবল এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করে গেছি। এবার সত্যিই এর শেষ দেখতে হবে। বাবা, আমাদের সেই মন্দিরের আরও গভীরে যেতে হবে। হয়তো কিছু এমন আছে যা আমরা এখনো খুঁজে পাইনি। সেই সত্যই আমাদের মুক্তির চাবিকাঠি হতে পারে। নিরুপমের মুখে দ্বিধার ছাপ পড়ল। তুমি নিশ্চিত? হ্যাঁ, বাবা। আমরা যা শুরু করেছি সেটা শেষ করতেই হবে। মন্দিরের গভীরে প্রবেশ। পরদিন ভোরবেলা নিহারিকা আর নিরুপম আবার মন্দিরের পথে রওনা হল। এইবার তাদের প্রস্তুতি আগের চেয়ে বেশি। হাতে মশাল, কয়েকটা পুরনো নথি, আর সেই তামার ছোড়া। তাদের মনে অদ্ভুত এক সংকল্প কাজ করছে, আজ এই অভিশাপের গভীরে পৌঁছেই ছাড়বে। মন্দিরে পৌঁছানোর পর তাদের মনে হল জায়গাটা আরও বেশি নীরব আর ভারী হয়ে গেছে। চাঁদের আলো ফুরিয়ে এসেছে, ভোরের কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়েছে। মন্দিরের দরজা দিয়ে ঢুকতেই নিহারিকার মনে হল দেয়ালগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। বাবা, আপনি লক্ষ্য করছেন? মন্দিরের এই দেয়ালগুলো আগের চেয়ে আলাদা দেখাচ্ছে। নিরুপম মশাল উঁচু করে তাকালেন। দেয়ালে আঁকা চিহ্নগুলোতে নতুন কিছু দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন নতুন করে আঁকা হয়েছে। এক কোণায় ছোট একটা দরজার মতো দেখতে পেল তারা। এটা আগে কখনো চোখে পড়েনি। ওটা কি? নিহারিকা ফিসফিস করে বলল। হয়তো এটাই মন্দিরের আসল গোপন কক্ষ। এই অভিশাপের মূল উৎস হয়তো এখানেই লুকিয়ে আছে। তারা দুজন মশাল হাতে দরজার কাছে গিয়ে দাঁড়াল।
দরজাটা ভীষণ ভারী, কিন্তু ধাক্কা দিতেই সেটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে আরো গাঢ় অন্ধকার। সেখান থেকে শীতল বাতাস বেরিয়ে আসছে। চলো, নিরুপম বললেন। দুজনে একসঙ্গে সেই দরজা পেরিয়ে আরো নিচের দিকে নামতে লাগল। গোপন পথটা সরু আর পাথরে বাঁধানো। চারপাশে যেন শত শত বছরের নীরবতা জমাট বেঁধে আছে। নিহারিকার মনে হল তারা ধীরে ধীরে ভূগর্ভের দিকে নামছে। হঠাৎই মশালের আলোয় এক বিশাল কক্ষের দৃশ্য ফুটে উঠল। সেই কক্ষের মাঝখানে আরেকটি মূর্তি দাঁড়িয়ে আছে। এটি আগেরটার চেয়েও বড়। মূর্তির চোখ দুটো লাল পাথরে গড়া, আর হাতের ভঙ্গি এমন যে মনে হচ্ছে সে শাপ দেওয়ার মুহূর্তে আটকে আছে। মূর্তির সামনে একটি পাথরের বেদি, আর বেদির ওপরে একটি পুরনো বই রাখা। বইয়ের গায়ে অদ্ভুত সব প্রতীক খোদাই করা। এটা কি? নিহারিকা ধীরে ধীরে বইটার কাছে গিয়ে দাঁড়াল। নিরুপম কাপা গলায় বললেন, এই বইতেই হয়তো সেই মন্ত্র আছে যেটা দিয়ে অভিশাপ পুরোপুরি শেষ করা যাবে। কিন্তু মূর্তির শক্তি আমাদের বাধা দেবে। ঠিক সেই মুহূর্তে কক্ষের চারপাশে কালো ছায়া তৈরি হতে লাগল। সেই পরিচিত ফিসফিসের আওয়াজ আবার ভেসে এলো। তোমরা শেষ পর্যন্ত এসেছ? এবার তোমাদের পালা। কালো ছায়া ধীরে ধীরে তাদের ঘিরে ফেলতে লাগল। নিহারিকা আর নিরুপম জানে, এবারই সেই শেষ লড়াই। মন্দিরের সেই গোপন কক্ষটা কালো ছায়ায় ভরে গেল। মশালের আলো ধোঁয়ায় দপদপ করে নিভে যাওয়ার উপক্রম। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পচা মাটি আর পুরনো পাথরের। সেই ফিসফিসে কণ্ঠ চারপাশে প্রতিধ্বনি তুলল, তোমাদের লড়াই বৃথা। আমার শক্তি চিরন্তন। বৃন্দাবন আমারই ছিল, আমারই থাকবে। নিহারিকা বাবার দিকে তাকাল। নিরুপম শক্তভাবে মশাল ধরে দাঁড়িয়ে আছেন। তার চোখে কোনো ভয় নেই, শুধু দৃঢ় সংকল্প। বাবা, বইটা খোলা দরকার। ওই মন্ত্র ছাড়া আমরা পারব না। নিরুপম এক পা এগিয়ে গেলেন। বইটার গায়ে ধুলো আর শ্যাওলার আস্তরণ জমে আছে। তিনি সেটার উপর হাত রাখতেই বইটা নিজের মতো করে ধীরে ধীরে খুলে গেল। ভেতরের পাতাগুলোতে অদ্ভুত সব প্রতীক আঁকা, আর তার মাঝখানে লালচে কালিতে লেখা কিছু অচেনা শব্দ। নিহারিকা, এই মন্ত্র পড়তে হবে। কিন্তু মনে রেখো, ছায়া আমাদের থামাতে সর্বশক্তি নিয়ে আক্রমণ করবে। সাহস হারালে চলবে না। আমি সাহস হারাব না, বাবা। আমরা একসঙ্গে শেষ করব। চারপাশের কালো ধোঁয়া পাক খেয়ে তাদের দিকে এগিয়ে এলো। ছায়ামূর্তি এবার পুরোপুরি কক্ষের মাঝখানে আকার নিল। তার শরীর অন্ধকারে গড়া, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মতো। তার কণ্ঠ এবার আরও তীক্ষ্ণ হয়ে উঠল। তোমরা আমার শক্তির সামনে দাঁড়াতে পারবে না। ফিরে যাও, নইলে এই কক্ষ তোমাদের কবরস্থল হবে। নিহারিকা বুক ভরে শ্বাস নিল। এই অভিশাপ আজ শেষ হবে। তোমার সময় ফুরিয়েছে। বাবা মেয়ে দুজনেই বইয়ের দিকে মনোযোগ দিল। নিরুপম প্রথমে সেই অচেনা ভাষায় পড়তে শুরু করলেন। শব্দগুলো কাপা গলায় শোনালেও এক একটি উচ্চারণের সঙ্গে কক্ষের বাতাসে অস্থিরতা ছড়িয়ে পড়তে লাগল। ছায়ামূর্তির চিৎকার ধীরে ধীরে বেড়ে উঠল। পুরো কক্ষ যেন ভূমিকম্পের মতো কাঁপছে। তোমরা মরে যাবে। কেউ বাঁচবে না। নিহারিকার হাত ঠান্ডায় জমে যাচ্ছে। মূর্তির চোখ দুটো থেকে এখন আগুনের ফোঁটা বেরিয়ে মাটিতে পড়ছে। সে তবু বাবার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছিল। বাবা, আরও জোরে পড়ুন। নিরুপম এবার গলা চেপে মন্ত্র উচ্চারণ করলেন। শব্দগুলো ধীরে ধীরে এক বিস্ফোরণের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। বইয়ের পাতা থেকে সোনালি আলো বেরিয়ে এলো, আর সেই আলো কালো ধোঁয়াকে ধীরে ধীরে ঠেলে সরাতে লাগল। ছায়ামূর্তি এবার পাগলের মতো ছুটে তাদের দিকে ধেয়ে এল। না, এটা সম্ভব নয়। নিহারিকা হাতের মশালটা উঁচু করে ছায়ার দিকে ছুঁড়ে মারল। সেই আগুন ছায়ার শরীরে লেগে অন্ধকারে মিশে গেল। আর বইয়ের মন্ত্রের আলো আরও তীব্র হয়ে উঠল। ছায়ামূর্তি ধীরে ধীরে কাঁপতে শুরু করল।
তার চিৎকারে মন্দিরের দেয়াল ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। চারপাশে পাথরের টুকরো পড়তে লাগল, ধুলো ছড়িয়ে পড়ল বাতাসে। তোমরা আমাকে পরাজিত করতে পারবে না, আমি বৃন্দাবনের সঙ্গে চিরকাল জড়িয়ে আছি। এটাই তার শেষ কথা। ধোঁয়ার কালো আকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মিলিয়ে গেল বাতাসে। মন্দিরের কক্ষটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বইয়ের পাতার আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো, আর একটা অদ্ভুত প্রশান্তি নেমে এল চারপাশে। নিহারিকা হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার শরীর নিস্তেজ, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। বাবাও তার পাশে বসে পড়লেন। তারা দুজনই একে অপরের দিকে তাকাল। বাবা, শেষ হয়েছে? নিরুপম শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ মা। অভিশাপ আর নেই। বৃন্দাবন আজ মুক্ত। কক্ষের চারপাশে নতুন আলো ফুটে উঠল। দেয়ালের চিহ্নগুলো আর কালো নয়, যেন সোনালি আভায় ভরে উঠছে। সেই পাথরের মূর্তিও ধুলো হয়ে পড়ে গেছে। বাইরে বেরিয়ে তারা দেখল, ভোরের সূর্য উদয় হয়েছে। জঙ্গলের পাতায় ঝলমলে আলো পড়ছে। বৃন্দাবন ভবনের দিকে তাকালে আজ আর সেই অন্ধকার ছায়া দেখা যায় না। বাড়িটা আজও পুরনো, কিন্তু সেখানে এক নতুন প্রশান্তি নেমে এসেছে। নিহারিকা আর নিরুপম ভবনের চৌকাঠে এসে দাঁড়াল। চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে, যেন প্রকৃতি বহু বছর পর প্রাণ ফিরে পেয়েছে। আমরা পারলাম, বাবা। তোমার সাহস আর শক্তি আমাদের বাঁচিয়েছে, নিহারিকা। আমি গর্বিত। নিহারিকা বারান্দার ধারে দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকাল। তার মনে হল, বৃন্দাবনের গল্প এখানেই শেষ হল না। এই মাটি অনেক কষ্ট আর অন্ধকার দেখেছে, কিন্তু আজ এখানে নতুন দিনের সূচনা হল। বৃন্দাবন ভবনের পুরনো ঘড়িটা তখন সকাল 6টা বাজাচ্ছে। কুয়াশা কাটছে, আর নতুন দিনের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। নিহারিকার মনে একটাই বিশ্বাস, অতীতের ছায়া যতই ভয়ঙ্কর হোক না কেন, সত্য আর সাহসের কাছে সব অন্ধকার একদিন হেরে যায়। বৃন্দাবন ভবনের দীর্ঘ ইতিহাসে আজ নতুন অধ্যায় শুরু হল। মুক্তির অধ্যায়, শান্তির অধ্যায়। বৃন্দাবন ভবনের সকালটা যেন অনেক বছর পর সত্যিকার অর্থে শান্তিতে ভরপুর। দূরের পাহাড় আর ঝর্ণার শব্দ মিশে গিয়ে প্রকৃতি একটা নতুন সুর তুলেছে। তবে সেই শান্তির আড়ালে একটা দীর্ঘশ্বাস যেন লুকিয়েছিল। নিহারিকার মনে হয়েছিল, অভিশাপের শেষটা যতই বড় বিজয় হোক না কেন, বৃন্দাবনের ইতিহাসের অন্ধকার ছায়া কখনো পুরোপুরি মুছে যাবে না। সেদিন বিকেলে নিহারিকা বারান্দার কোণে বসে পুরনো বইয়ের শেষ পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিল। সেই পৃষ্ঠাগুলোতে ছোট ছোট কিছু নোট লেখা ছিল। তার ঠাকুরদার হাতের লেখা। বৃন্দাবনের অভিশাপ শেষ হওয়ার পরও আত্মারা ফিরে আসে। সময়ের আবর্তনে যা শুরু হয়েছে, তা শেষ করা সম্ভব নয়। কিন্তু বিশ্বাস আর ভালোবাসাই সেই ছায়াকে দূরে রাখার একমাত্র উপায়। নিহারিকা বইটা বন্ধ করে তার বাবার দিকে তাকাল। নিরুপম ঘোষাল চেয়ারে বসে ঝুঁকে পড়েছিলেন। মনে হচ্ছিল, দীর্ঘদিনের বোঝা কাঁধ থেকে নামলেও তার ক্লান্তি পুরোপুরি কাটেনি। বাবা, অভিশাপ হয়তো শেষ, কিন্তু ইতিহাস কখনো মুছে যাবে না। আপনার কি মনে হয়, এখানে আমরা নতুন করে শুরু করতে পারব? নিরুপম ধীরে ধীরে মুখ তুলে মেয়ের দিকে তাকালেন। তার চোখে মমতা আর প্রশান্তির ঝিলিক ফুটে উঠল। বৃন্দাবন আর আমাদের মধ্যে সবসময় একটা সম্পর্ক থাকবে, মা। অতীত আমাদের শিকড়, কিন্তু নতুন দিনের আলোয় আমরা নতুন গল্প লিখব। তুমি যা করেছ, তার জন্য আমি গর্বিত। আমার বংশধররা যেন আর কখনো এই অন্ধকারে আটকে না পড়ে, সেটাই আমার শেষ ইচ্ছা। দিনগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। বৃন্দাবন ভবনের পুরনো দরজা জানালাগুলো আবারও রোদ পেতে লাগল। বাড়ির কর্মচারীরা ফিরে এল, গ্রামবাসীরা আর আগের মতো দূরে থাকল না। তারা অবাক হয়ে দেখল, সেই ভয়ঙ্কর বাড়িটা এখন যেন অন্যরকম। আলোয় ভরা, আর নতুন প্রাণের স্পন্দন টের পাওয়া যায়। একদিন সকালে গ্রামের প্রধান এসে নিরুপম ঘোষালের সঙ্গে দেখা করতে এলেন।
তার চোখে বিস্ময় আর কিছুটা সন্দেহ। ঘটনাটা কিভাবে হলো জানি না ঘোষালবাবু, কিন্তু বৃন্দাবন ভবনটা এখন অনেক শান্ত। এতদিন যে বাড়িটা আমাদের কাছে এক অভিশাপের নাম ছিল, আজ সেটা যেন আশ্রয়স্থল মনে হচ্ছে। আপনাদের সাহস আর শক্তি সত্যিই প্রশংসার যোগ্য। নিরুপম হাসলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা নীহারিকার দিকে তাকিয়ে তিনি বললেন, অনেক সময় সত্যের মুখোমুখি হতে সাহস লাগে। এই বাড়ি আমাদের শেকড়, ওকে ফেলে রেখে কোথাও যাওয়া যায় না। এবার থেকে বৃন্দাবনও শান্তিতে ঘুমাবে। গ্রামের মানুষগুলো ধীরে ধীরে মন্দিরের কথা ভুলতে শুরু করল। সময়ের সঙ্গে সঙ্গে গল্পগুলো রূপকথা হয়ে উঠল। তবে নীহারিকা জানত সত্যিটা কি ছিল। বৃন্দাবন ভবনটা নতুন করে সংস্কার করা হয়েছে। উঠোনে নতুন বাগান লাগানো হয়েছে। পুরনো দরজাগুলো পালিশ করে নতুন রং করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় বাড়িটা একটা নতুন জীবনের গল্প বলছে। নীহারিকা বাড়ির বারান্দায় বসে একটা বই পড়ছিল। তার সামনে উঠোনে ছোট্ট একটা ছেলে দৌড়ে বেড়াচ্ছিল, তার ভাইপো রুদ্র। ছেলেটা মাটিতে পড়ে গিয়ে খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দিদি! ছেলেটা হঠাৎ মাটির নিচ থেকে কিছু একটা তুলে ধরে চিৎকার করল। এটা কি? নীহারিকা তাকিয়ে দেখল রুদ্রের হাতে একটা পুরনো পাথরের টুকরো। পাথরের গায়ে অচেনা চিহ্ন আঁকা। বুকের ভেতর তার ধুকপুকানি বেড়ে গেল। সে ধীরে ধীরে গিয়ে পাথরটা নিল। তার বাবার সেই পুরনো কথাগুলো মনে পড়ল, অতীতের ছায়া সবসময় পুরোপুরি মুছে যায় না। নীহারিকা পাথরটা হাতে নিয়ে আকাশের দিকে তাকাল। দূর আকাশে সূর্যটা তখন মেঘের আড়ালে ঢেকে গেছে। হালকা বাতাস বইছে। তার মনে হল বৃন্দাবনের গল্প হয়তো শেষ হয়নি। অতীতের কিছু ছায়া হয়তো এখনও অপেক্ষা করছে নতুন দিনের চ্যালেঞ্জের জন্য। সে ধীরে ধীরে পাথরটা মাটিতে রেখে ছোট্ট রুদ্রকে কোলে তুলে নিল। তার কপালে চুমু খেয়ে বলল, চলো এখন খেলতে যাও। বৃন্দাবন ভবন তখন নিস্তব্ধ। বাতাসে ঝর্ণার মৃদু শব্দ। চারপাশে শান্তির আভা, কিন্তু কোথাও যেন একটা নিঃশ্বাস লুকিয়ে আছে, অতীতের ছায়ার দীর্ঘশ্বাস। বৃন্দাবন ভবনের এই অধ্যায় শেষ হলেও নীহারিকার কাহিনী এবং তার বংশের উত্তরাধিকার নতুন সময়ের জন্য অপেক্ষা করে। সত্য, সাহস আর বিশ্বাসের শক্তি দিয়ে তারা অভিশাপকে পরাজিত করেছে। তবে ইতিহাসের পাতায় লেখা থাকে, অতীত সবসময়ই তার অস্তিত্ব জানান দিতে ফিরে আসে। নীহারিকা পাথরের টুকরোটা হাতে ধরে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। বৃন্দাবন ভবনের অভিশাপ ভাঙা হয়েছে, তবু এই পাথরটা কিভাবে এখানে এল? এই পাথর কি সেই অন্ধকার অতীতের আরেকটা চিহ্ন, নাকি নতুন কোনো বিপদের ইঙ্গিত? দিদি, তুমি চুপ করে আছো কেন? রুদ্র তার ছোট্ট হাতটা নীহারিকার হাতের ওপর রাখল। নীহারিকা হেসে বলল, কিছু না রুদ্র, তুমি খেলো, আমি একটু ভেতরে যাচ্ছি। সে ধীরে ধীরে বাড়ির ভেতরে গিয়ে বাবার ঘরের দরজায় দাঁড়াল। নিরুপম তখন পুরনো একটি বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। তিনি জানালার বাইরে তাকিয়েছিলেন, যেন কোথাও হারিয়ে গেছেন। বাবা, এই পাথরটা দেখুন। নিরুপম পাথরটা হাতে নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। তার চেহারায় অস্বস্তি ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, এই চিহ্ন, এটা আবারও ফিরে এসেছে। কি বলতে চাচ্ছেন বাবা? নিরুপম দীর্ঘশ্বাস ফেললেন। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু এই চিহ্ন আমাদের পরিবারের প্রাচীনতম অভিশাপের অংশ। এই চিহ্ন ছিল সেই মন্দিরের ভেতরে, যেখানে মূর্তিটা আমরা ধ্বংস করেছিলাম। এর মানে হয়তো মন্দিরের সব অন্ধকার তখনই শেষ হয়নি। তাহলে কি করব বাবা? আমরা তো মন্দিরের মূর্তিটা ধ্বংস করেছি, ছায়ামূর্তিকেও পরাজিত করেছি। নিরুপম কাপা গলায় বললেন, হয়তো মূর্তি শুধু সেই অন্ধকারের একটা অংশ ছিল। পুরো সত্য তখনও রয়ে গেছে।
বৃন্দাবনের ইতিহাসটা আমাদের জানা দরকার। আমরা অতটুকুই দেখেছি যতটুকু ওরা আমাদের দেখাতে চেয়েছে। নিহারিকা বুঝতে পারল নতুন আরেকটা রহস্যের দ্বার খুলতে চলেছে। বৃন্দাবন ভবন আর এর অতীতের অন্ধকার এখনো পুরোপুরি মুছে যায়নি। পরের কয়েকদিন নিহারিকা আর তার বাবা বাড়ির পুরনো ঘরগুলোতে নতুন করে খোঁজ শুরু করলেন। নিরুপমের ঠাকুরদা যে নথিগুলো রেখে গিয়েছিলেন তার বেশিরভাগই ধুলো জমে নষ্ট হয়ে গেছে। তবু কিছু কাগজের টুকরো আর পুরনো পুঁথি তারা খুঁজে পেল। একটা পুঁথির অংশে লেখা ছিল, ভূগর্ভে লুকানো আছে চূড়ান্ত সত্য। মন্দিরের নিচে যে পথ নেমে যায় তা ধ্বংসের মতোই মুক্তির দ্বার। সত্য জানতে চাইলে অন্ধকারকে আলোকিত করো। মন্দিরের নিচে আরেকটি পথ। নিহারিকা চমকে উঠল। তাহলে আমরা মন্দিরের কক্ষের সবকিছু দেখতে পারিনি, নিরুপম বললেন। সেই নিচের পথেই হয়তো সেই সত্য লুকিয়ে আছে। আমরা যদি এটাকে শেষ করতে চাই তাহলে আমাদের আবার সেখানে যেতে হবে। তাহলে কাল ভোরেই যাত্রা শুরু করব, বাবা। এবার আর কোনো দ্বিধা নয়। পরের দিন ভোরে যখন আকাশে সবে আলো ফুটছে, নিহারিকা আর তার বাবা আবার সেই মন্দিরের পথে রওনা হলেন। এবার তাদের সঙ্গে ছিল নতুন কিছু সরঞ্জাম, টর্চ লাইট, রশি আর কিছু শুকনো খাবার। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে নিহারিকার মনে পড়ছিল সেই প্রথম রাতের কথা যখন ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করেছিল। কিন্তু আজ তার মনে কোনো ভয় নেই। এবার সে পুরো সত্য জানতে চায়। মন্দিরে পৌঁছে তারা সেই ভাঙা কক্ষের দিকে এগিয়ে গেল। আগের মতোই নিস্তব্ধতা ঘিরে ধরল তাদের। সেই জায়গা যেখানে মূর্তিটা ছিল এখন ফাঁকা। মাটির নিচের দিকে খেয়াল করে নিহারিকা বলল, এখানে কিছু একটা আছে। নিরুপম মশাল জ্বালিয়ে মাটিতে খোঁজ করতে লাগলেন। কিছুক্ষণ পর তারা মাটির মধ্যে একটা গোপন দরজার সন্ধান পেল। দরজাটা পাথরের তৈরি আর তার গায়ে সেই একই চিহ্ন আঁকা। এই দরজা আমাদের সেই সত্যের কাছে নিয়ে যাবে, নিরুপম ধীরে বললেন। তারা দরজাটা খুলে ভেতরে নামতে শুরু করল। সরু পাথরের সিঁড়ি ধরে তারা আরও গভীরে নামতে লাগল। চারপাশের অন্ধকার ক্রমশ ঘন হয়ে আসছিল। বাতাসে একটা শীতলতার অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল কোথাও থেকে কেউ তাদের অনুসরণ করছে। বাবা, সাবধানে নামুন। জায়গাটা খুব বিপজ্জনক। নিচে নেমে তারা একটা বিশাল কক্ষে পৌঁছাল। সেই কক্ষের মাঝখানে একটা পাথরের স্তম্ভ। স্তম্ভের চারপাশে অদ্ভুত প্রতীক আর লেখা আঁকা। পাথরের ওপরে রাখা ছিল একটা পুরনো ধাতব পাত্র। এই পাত্রটাই কি চূড়ান্ত সত্য লুকিয়ে রেখেছে? নিহারিকা ফিসফিস করে বলল। নিরুপম পাত্রটার কাছে গিয়ে হাত বাড়াতেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। সেই পরিচিত ফিসফিসে আওয়াজ আবার শোনা গেল। তোমরা আবার ফিরে এসেছ? সত্য জানতে চাও? তাহলে তার মূল্য চোকাতে হবে। চারপাশে কালো ধোঁয়া পাক খেতে লাগল। কক্ষের মেঝে কাঁপতে শুরু করল। বাতাসে যেন শত শত কণ্ঠ ফিসফিস করে বলছে, ফিরে যাও, ফিরে যাও। নিহারিকা দৃঢ় গলায় বলল, তুমি যতই আমাদের থামাতে চাও, আমরা সত্যটা জানবি। সে পাথরের স্তম্ভের দিকে এগিয়ে গিয়ে ধাতব পাত্রটা তুলে নিল। সেই মুহূর্তে পাত্রের ভেতর থেকে ঝলসে উঠল তীব্র সোনালি আলো। কালো ধোঁয়া ছিটকে গিয়ে দেয়ালের কোণে গিয়ে জমাট বাঁধল। আর সেই আলোর মধ্যে একটা নতুন লেখা উজ্জ্বল হয়ে উঠল, লোভই ধ্বংসের মূল। পবিত্রতা ফিরিয়ে আনলেই মুক্তি মিলবে। নিরুপম ফিসফিস করে বললেন, পবিত্রতা মানে কি মন্দিরকে আবার পবিত্র করতে হবে? নিহারিকার চোখে দৃঢ় সংকল্প ফুটে উঠল। হ্যাঁ, বাবা। এই মন্দিরের পবিত্রতাই সেই ছায়াকে পুরোপুরি শেষ করতে পারবে। আমাদের সেই পথেই এগোতে হবে। নিহারিকা পাত্রের ঝলমলে আলোতে চোখ সরিয়ে ধীরে ধীরে পেছনে তাকাল। কক্ষের চারপাশে অন্ধকার ছায়াগুলো তখনও থমথমে নীরবতায় দাঁড়িয়েছিল। তারা যেন অপেক্ষা করছে, শেষ চেষ্টা করবে নাকি হাল ছেড়ে দেবে।
বাবা, এটা আমাদের চাবিকাঠি। মন্দিরের পবিত্রতা ফিরিয়ে আনতে হবে, নিহারিকার গলা দৃঢ় শোনাল। নিরুপম মাথা নাড়লেন। কিন্তু কিভাবে, মা? এই পাত্রের ভেতরের শক্তি নিশ্চয়ই কোনোটার ইঙ্গিত দিচ্ছে। নিহারিকা পাত্রটার ভেতরে তাকাল। ভেতরে ছিল এক ধরনের গুঁড়ো পদার্থ, সোনালি আভায় আলোকিত। তার মনে পড়ল পুরনো নথির সেই লাইন, পবিত্রতা ফিরিয়ে আনতে হবে আগুন আর মন্ত্রের মাধ্যমে। বাবা, আমাদের মন্দিরের সেই মূল চাতালে আগুন জ্বালাতে হবে। তারপর এই গুঁড়ো ব্যবহার করে সেই চিহ্নগুলোর উপর মন্ত্রপাঠ করতে হবে। সেটাই হয়তো পবিত্রতার প্রতীক। নিরুপম গভীর শ্বাস নিলেন। তাহলে আর দেরি করা যাবে না। কিন্তু মনে রেখো, ছায়া আবার বাধা দেওয়ার চেষ্টা করবে। তারা দুজন গোপন কক্ষ থেকে ফিরে এসে মন্দিরের কেন্দ্রীয় চাতালে পৌঁছাল। সেই জায়গায় আগের মতোই অন্ধকার আর ভারী বাতাসে ভরা। নিহারিকা তামার পাত্রটা নিয়ে মেঝেতে বসল। নিরুপম মশালটা চাতালের মাঝখানে স্থাপন করলেন। আগুন জ্বালতেই আলো চারপাশে ছড়িয়ে পড়ল। শুরু করো, নিহারিকা, নিরুপম বললেন। তার গলায় আতঙ্ক লুকোনো থাকলেও চোখে ভরসা ফুটে উঠেছিল। নিহারিকা সোনালি গুঁড়ো মেঝের সেই চিহ্নগুলোর ওপর ছড়িয়ে দিতে লাগল। প্রতিটি রেখা যেন আগুনের মতো জ্বলতে উঠল। তারপর বইয়ের পৃষ্ঠাগুলো থেকে সেই মন্ত্র পাঠ শুরু করল। ওম শুদ্ধি কৃণ্য তমস মা জ্যোতির। শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে মন্দিরের বাতাসে ঝড় উঠতে লাগল। কালো ধোঁয়ার আকারগুলো আবার একত্রিত হতে শুরু করল। সেই চেনা ফিসফিসে কণ্ঠ আবার শোনা গেল। তোমরা আবার পবিত্রতা আনতে চাও? বৃন্দাবনের ইতিহাস কখনো বদলাবে না। মেঝে কেঁপে উঠল। ছায়ামূর্তির আকার বিশাল হয়ে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলল। তার লালচে চোখ আগুনের মতো জ্বলছে। তোমরা মিথ্যা আশায় আছো। এই ভূমি আমার। তোমাদের রক্ত দিয়ে আমি আবার শক্তিশালী হব। নিহারিকার কপাল দিয়ে ঘাম ঝরছিল। তার গলায় মন্ত্র থেমে গেল। কিন্তু নিরুপম চিৎকার করে বললেন, নিহারিকা, থামো না। এটাই ওর শেষ চেষ্টা। মন্ত্র চালিয়ে যাও। নিহারিকা চোখ বন্ধ করল। তার ভেতরের সমস্ত শক্তি জড়ো করে আবার মন্ত্র পড়তে শুরু করল। ওম শুদ্ধি কৃণ্য তমস মা জ্যোতির গময়। চাতালের আগুন এবার তীব্রভাবে জ্বলতে উঠল। সোনালি রেখাগুলো একে একে জ্বলতে লাগল, আর ছায়ামূর্তির আকার ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে মিলিয়ে যেতে লাগল। তার চিৎকারে পুরো মন্দির কেঁপে উঠল। না, এটা সম্ভব নয়। আমি ফিরে আসব। ছায়ামূর্তির শেষ শব্দগুলো বাতাসে মিলিয়ে গেল। কালো ধোঁয়া ধীরে ধীরে কক্ষের কোনায় গিয়ে ছড়িয়ে পড়ল। চারপাশে নিস্তব্ধতা নেমে এল। আগুন নিভে গেল, আর সেই সোনালি রেখাগুলো যেন স্থায়ী আলোকবর্তিকা হয়ে উঠল। সবকিছু শান্ত হয়ে গেলে নিহারিকা মাটিতে বসে পড়ল। তার মুখে ছিল ক্লান্তি, কিন্তু চোখে এক প্রশান্তির ঝিলিক। নিরুপম ধীরে ধীরে তার পাশে এসে বসলেন। সব শেষ হয়ে গেছে, বাবা। এই মন্দির আবার পবিত্র হল। নিরুপম মেয়ের কাঁধে হাত রাখলেন। তার মুখে একটা তৃপ্তির হাসি। তুমি যা করলে, তা শুধু আমাদের নয়, এই মাটিকেও মুক্ত করল। বৃন্দাবন এখন সত্যিকার অর্থে অভিশাপমুক্ত। তারা মন্দিরের বাইরে এসে দাঁড়াল। আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটে উঠছে। জঙ্গলের পাখিরা গান গাইতে শুরু করেছে। যেন প্রকৃতি নিজেই বৃন্দাবনের মুক্তির গান গাইছে। বৃন্দাবন ভবনে ফিরে এসে নিহারিকা বারান্দার ধারে বসে দূরের পাহাড়ের দিকে তাকাল। তার মনে হল, এই বাড়ি আর এই মাটি শত বছরের অন্ধকার থেকে মুক্তি পেয়েছে। তুমি জিতেছ, মা। তুমি সত্যিকারের উত্তরাধিকারী, নিরুপম বললেন, তার পাশে বসে। নিহারিকা হাসল। আমরা সবাই জিতেছি, বাবা। সাহস আর বিশ্বাসী অন্ধকারকে পরাজিত করেছে। পেছনে রুদ্র ছুটে এসে বলল, দিদি, আজ বাড়িটা এত সুন্দর লাগছে। যেন রোদ এসে আমাদের সাথে খেলছে।
নিহারিকা রুদ্রকে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ রুদ্র, বৃন্দাবন এখন মুক্ত। এটা আমাদের নতুন গল্পের শুরু। দূর আকাশে সূর্য উজ্জ্বল হয়ে উঠল। বৃন্দাবন ভবনের দেয়াল জুড়ে সেই আলোর প্রতিফলন পড়ছে। বাড়িটা আজ শান্ত, নির্মল, আর তার উঠোনে যেন একটা নতুন জীবনের স্পন্দন। শত বছরের ইতিহাসের পর এবার বৃন্দাবন সত্যিই শান্তিতে ঘুমাবে। অতীতের অন্ধকার ছায়া চিরতরে মুছে গেছে। নিহারিকার সাহস আর আত্মত্যাগী এই গল্পের নতুন ভোরের সূচনা করেছে। গল্পের সমাপ্তি। বৃন্দাবনের অভিশপ্ত ইতিহাস শেষ হয়ে নতুন দিনের সূচনা হল। সাহস, বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমে নিহারিকা প্রমাণ করল, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোই সবসময় জয়ী হয়।